1986 সালে আমেরিকান ফোর্সের লিবিয়ার ওপর হামলা, অথবা হোক সেটা 2002 সালে ইরাকের ওপর কিংবা 2014 সালে সিরিয়ার ওপর, আমেরিকা যখনই চেয়েছে মিডল ইস্টের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে। কিন্তু একটি দেশ এমন আছে যা গত কয়েক দশক ধরে এদের নিয়ন্ত্রণে আসছে না, আর সেটি হলো ইরান। আজও আমেরিকা এবং ইসরায়েল ইরানের কেল্লায় ফাটল খোঁজার চেষ্টা করছে, যা মোটেও সহজ হবে না। ইতিহাস সাক্ষী আছে যে গত 600 বছর ধরে ইরান তার জায়গা থেকে সীমান্তের 1 ইঞ্চিও নড়েনি। এখন হামলাকারী রোমান হোক, আরব, তুর্কি, রাশিয়া কিংবা ব্রিটিশ এম্পায়ারই হোক না কেন, ইরান বারবার এটি প্রমাণ করেছে যে তারা বড় থেকে বড় হামলাও সহ্য করার শক্তি রাখে। কিন্তু সব পেরিয়ে প্রশ্ন ওঠে যে এই শক্তির আসল রহস্য কি? সেই জিনিসটি কি যা ইরানকে বাকি আরব দেশগুলোর থেকে একদম আলাদা এবং শক্ত প্রাণ করে তুলেছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি ইন্টারেস্টিং এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। সবার আগে কথা বলা যাক সেই উপহারের যা ইরান প্রকৃতির কাছ থেকে পেয়েছে। ইরানকে যদি শুধুমাত্র একটি বাক্যে বোঝা যায়, তবে এটি একটি অনেক বড় কেল্লা। এমন কেল্লা যার দেয়াল মানুষ নয়, বরং প্রকৃতি নিজে বানিয়েছে। এই দেশটিকে প্রকৃতি চারপাশে পাহাড় দিয়ে ঘিরে রেখেছে। দক্ষিণে থাকা জ্যাগ্রোস মাউন্টেন রেঞ্জ এমন পাহাড়ি সিলসিলা যা ইরানের দক্ষিণ থেকে আসা শত্রুদের জন্য একটি দেয়ালের মতো কাজ করে। দক্ষিণ পশ্চিমের দিকে এই জ্যাগ্রোস পাহাড়গুলো ধীরে ধীরে ইরাকের দিকে ঝুঁকে গিয়েছে, কিন্তু উত্তর পশ্চিমের দিকে এগুলো এতই শক্ত এবং উঁচু হয়ে যায় যে তুরস্কের সাথে একটি অসম্ভব বর্ডার তৈরি হয়। যেখানে পাহাড় নেই সেখানে জলাভূমি আছে, বিশেষ করে যেখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী একে অপরের সাথে মেশে। এই মার্শ ল্যান্ডস অর্থাৎ জলাভূমিগুলো একটি ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। যেমন কেল্লার সামনে একটি গভীর পরিখা আছে। বন্ধুরা, এতক্ষণ বললাম ইরাক এবং তুরস্কের বর্ডারের কথা। উত্তরের দিকে তাকালে যেখানে ক্যাসপিয়ান সাগর বা আজারবাইজান আছে, সেখানে আলবোর্জ মাউন্টেন রেঞ্জ হেফাজতের জন্য মজুদ আছে। পূর্বের দিকে দেখলে সেখানে ছোট ছোট পাহাড়ি রেঞ্জ ইরানের চারপাশে একটি রিবনের মতো জড়িয়ে আছে, যা আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে বর্ডার তৈরি করে। অর্থাৎ ইরানকে চারপাশ থেকে এই পাহাড়গুলো একটি কেল্লার মতো নিরাপদ রেখেছে। আর দক্ষিণে পার্সিয়ান গালফ এই কেল্লার শেষ দেয়াল। যদি কেউ পার্সিয়ান গালফ থেকে ইরানকে কবজা করতে আসে, তবে সামনে 1.5 কিলোমিটার পর্যন্ত উঁচু পাহাড় আছে, যা প্রায় 250 কিলোমিটার ভেতর পর্যন্ত ছড়িয়ে আছে। যে কোনো দেশের উপর কবজা করার জন্য তার জিওগ্রাফিক্যাল লোকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনই কুদরতি পাহাড়ি সিলসিলা আফগানিস্তানকেও আজ পর্যন্ত নিরাপদ রেখেছে। এখন শত্রু সোভিয়েত ইউনিয়ন হোক বা আমেরিকা, এই পাহাড়গুলো ইরানের সেফটির জন্য এতই গুরুত্বপূর্ণ যে গত 600 বছর ধরে ইরানের উপর কবজা করার যতগুলো চেষ্টা হয়েছে, সেগুলো সবগুলোই ব্যর্থ হয়েছে। ইরানের বর্ডার বাদেও যদি ভেতরের কথা বলা হয়, তবে এখানে দুটি বড় মরুভূমি আছে, দাস্তে কাবির এবং দাস্তে লুত। এগুলো এতই অনাবাদী যে মানুষ বাধ্য হয়ে পাহাড়ের উপরে থাকে। ইরানে মোট 9 কোটি জনসংখ্যা বেশিরভাগ এই পাহাড়ি এলাকাতেই থাকে। এই কারণেই যে কোনো বাইরের ফৌজের জন্য ইরানের ভেতরে ঢুকে তাকে কন্ট্রোল করা সব সময় একটি ভয়ঙ্কর স্বপ্ন থেকেছে। স্থলপথ দিয়ে আসা শত্রুদের জন্য একদিকে লজিস্টিকের চ্যালেঞ্জ হতে পারে, তো অন্যদিকে সাপ্লাই লাইনের টানাপোড়েন, সংকীর্ণ রাস্তা এবং কঠিন আবহাওয়া তাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে। বন্ধুরা, কিন্তু এখানে এই গল্পের আরেকটি দ্বিতীয় দিকও রয়েছে। এই পাহাড়ি সিলসিলাগুলো যেমন ইরানের হেফাজত করে, ঠিক তেমনি এগুলো ইরানকে একটি বিশাল জেলখানা বানিয়ে দিয়েছে। ইতিহাস পড়লে স্পষ্ট বুঝতে পারবেন, যখন ইরান পশ্চিমের দিকে এগোনোর চেষ্টা করেছে, এই পাহাড়ি সিলসিলাই ইরানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই ইরান নিজের দক্ষিণ ও পশ্চিম উপস্থিতি বজায় রাখার জন্য সরাসরি যুদ্ধ করে না, বরং তারা শিয়া প্রক্সি গ্রুপের একটি নেটওয়ার্ক বানিয়েছে। যেমন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এবং প্যালেস্টাইনে হামাস ও ইসলামিক জিহাদ। এটি তো গেল ইরানের জিওগ্রাফিক ফায়দা। এবার আসা যাক স্ট্রেইট অফ হরমুজের দিকে। স্ট্রেইট অফ হরমুজ ইরানের জন্য একটি চমৎকার স্ট্র্যাটেজিক ভ্যালু রাখে। পার্সিয়ান গলফের ওপর উত্তর অংশ শুরু থেকে শেষ পর্যন্ত
একলা ইরানের কাছে আসে। নিচের অংশে 7টি দেশ নিজেদের মধ্যে শেয়ার করে: ইরাক, কুয়েত, সৌদি, বাহরাইন, কাতার, ইউএই এবং ওমান। পার্সিয়ান গালফের এই প্রবেশ পথকে স্ট্রেইট অফ হরমুজ বা আমরা বলি হরমুজ প্রণালী, যার উত্তরে শুধু ইরানের কোস্ট লাইন আছে এবং দক্ষিণে ওমানের ছোট একটি অংশ। হরমুজে ইরানের সাইডে একটি ভি শেপ তৈরি হয়, যার কারণে 3 দিক থেকে ইরান এই অংশকে আরো ভালো কন্ট্রোল করতে পারে। আর নিচের অংশ যা ওমানের কাছে আছে সেটি একে তো পয়েন্টেড, দ্বিতীয়টি হলো সেখানে সংকীর্ণ পাহাড়ি রাস্তা এবং এটি হরমুজে মাত্র 50 কিলোমিটার পর্যন্ত বেরিয়ে আছে। এই পয়েন্টে ইরানের জন্য সব সময় হরমুজ বন্ধ করা বেশ সহজ ছিল। এখন অবশেষে তারা এই অপশন ইউএস ও ইসরায়েলের হামলার পর ব্যবহারও করে ফেলেছে। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি কোনো দেশের কোনো জাহাজ হরমুজের দিকে আসে তবে তাকে জ্বালিয়ে দেয়া হবে। এতে সে শুধুমাত্র গালফ কান্ট্রিগুলোকেই নয়, বরং পুরো পৃথিবীকে প্রেসারে আনতে পারবে। কারণ এই পুরো পৃথিবীর 20% অয়েল এবং কাতারের 90% এলএনজির পাশাপাশি ওয়ার্ল্ড ইকোনমির 5% এই হরমুজের উপর ডিপেন্ড করে। 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমি $120 ট্রিলিয়ন ছিল, আর হরমুজ বন্ধ হওয়ার পর এর থেকে $6,000 আরব হঠাৎ করে মুছে যাবে। যদি ইরানের উপর কেউ কোনো কবজা বা হামলা করতে চায় তবে ইরানের কাছে হরমুজ বন্ধ করে পুরো দুনিয়াকে প্রেসারে ফেলার একটি দামি অ্যাসেট মজুদ আছে। আর ইরানের তৃতীয় ফায়দা হলো এখানে অনেক বড় একটি লম্বা কোস্ট লাইন। ইরানের টোটাল পেরিমিটার 8,731 কিলোমিটার, যার মধ্যে 2,815 কিলোমিটার সামুদ্রিক কোস্ট, যা ক্যাস্পিয়ান সাগর এবং পার্সিয়ান গালফের উপর। অর্থাৎ ইরানের বর্ডারে 32% সামুদ্রিক কোস্ট লাইন। সেই সাথে বন্ধুরা আপনাদের জানাতে চাই যে এটি কোনো মামুলি কোস্ট নয়। নর্মালি কোস্টের উপর বালি থাকে, কিন্তু এখানে পাহাড়ি সিলসিলা আছে যেখানে ইরান সিক্রেট লোকেশনে মিসাইল ব্যাটারি মোতায়েন করে রেখেছে। এখানে গুহা ও অনেক ব্লাইন্ড স্পট আছে যা স্যাটেলাইট বা ড্রোন থেকে দেখলে নজরেই আসবে না। যদি কোনো শত্রু সমুদ্র থেকে ডাঙায় নেমেও যায় তবে তাদের সঙ্গে সঙ্গেই পাহাড়ের মুখোমুখি হতে হয়, যেখান থেকে হঠাৎ তাদের উপর হামলা হতে পারে। জিওগ্রাফি, স্ট্রেইট অফ হরমুজ এবং কঠিন কোস্ট লাইনের পর ইরানকে বাহিরের আক্রমণকারীদের থেকে বাঁচানোর তৃতীয় শিল্ড হলো সেখানকার বসবাসকারী আলাদা আলাদা জাতি। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইরান একটি মাল্টি এথনিক দেশ, মানে সেখানে শুধু একটি জাতি থাকে না। এখানে পার্সিয়ান, আজেরি, কুর্দি, আরব, বালুচ এবং তুর্কমেন সহ আরো আলাদা আলাদা কাবিলা বাস করে। বন্ধুরা, যখন কোনো দেশ বিভিন্ন জাতিকে নিয়ে তৈরি হয় তখন সেখানে সবচেয়ে বড় সমস্যা আসে প্রত্যেককে খুশি রাখা। প্রতিটি গ্রুপ নিজের নিজের অধিকার চায়, নিজের ভাষা এবং কালচারকে প্রোটেক্ট করতে চায়। এখানে পাহাড়ি এলাকায় বিভিন্ন কাবিলা নিজেদের ভাষা এবং কালচারের সাথে থাকে, আর প্রত্যেকের নিজেদের মধ্যে কয়েকশো বছরের পুরনো মতভেদও আছে। বন্ধুরা, অবশ্যই ইরান সবাইকে শিয়া মুসলিমের আমব্রেলার নিচে এক করে রেখেছে। তারপরেও প্রায় এখানে অনেক প্রোটেস্ট দেখা যায়। রিসেন্টলি ডিসেম্বর 2025-এ শুরু হওয়া প্রোটেস্ট আজ পর্যন্ত চলছে, যাতে এখন পর্যন্ত 7,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে। এটি 1979-এর ইসলামিক রেভলিউশনের পর সবচেয়ে বড় প্রোটেস্ট ছিল। এই সবগুলোকে কন্ট্রোল করা এবং একটি আমব্রেলার নিচে আনা ইরানের জন্য সব সময় একটি কঠিন কাজ ছিল। কখনো একটি গ্রুপ রাগান্বিত তো কখনো অন্যটি। এই মাল্টি এথনিসিটি যেখানে ইরানের জন্য একটি প্রবলেম, সেখানেই বাইরে থেকে আসা কোনো ইনভেডারের জন্য তার চেয়ে বড় সমস্যা। যেই ইরানের উপর কবজা করার কথা ভাববে তাকে অবশ্যই আগে জিওগ্রাফির সাথে লড়তে হবে এবং তারপর ভেতরের মানুষদের একসাথে নিয়ে চলতে হবে, যা একটি অসম্ভব কাজ মনে হয়। এ কারণেই ব্রিটিশ কলোনিয়াল যুগে যেখানে সাবকন্টিনেন্টে ব্রিটিশদের রাজ ছিল, সেখানেই ইরানকে কখনো কেউ নিজের কলোনি বানাতে পারেনি। এই বিষয়টি সম্পর্কে আন্দাজ ইউএস এবং ইসরায়েলেরও খুব ভালো মতো আছে। তখনই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার রিপিট করেছেন যে ইরানের মানুষদের উচিত তারা যেন ইসলামিক রেজিমকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, কারণ তাদেরও জানা আছে খুব ভালো মতো যে ইরানের মানুষদের জোট ছাড়া ইরানকে হারানো প্রায় অসম্ভব।
1941 সালে ব্রিটিশ এবং রাশিয়ানরা এখানে কবজা করেছিল। সেটিও ছিল ইরানের শাহের ছেলের সাহায্যে। আর উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে নাৎসি ফোর্স ইরানকে যেন নিজেদের বেস বানিয়ে দেয়। সেই সময়ও ইরানের বিভিন্ন গ্রুপ গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং একটি সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরিও হয়েছিল। এছাড়াও এই গ্রুপগুলোতে অবশ্যই নিজেদের মধ্যেও মতভেদ আছে, কিন্তু রিলিজিয়াসলি এরা সবাই নিজেদের মধ্যে যুক্ত। ইরানের 95% পপুলেশন শিয়া মুসলিম। ইতিহাসে দেখা যায় যে যখনই ইরানের ওপর বাইরে থেকে হামলা হয়েছে তখনই এই সুযোগে তারা সবাই এক হয়ে যায়। 1980 সালের সেপ্টেম্বরে ইরানে যখন রেভলিউশন একদম নতুন নতুন এসেছিল তখন সাদ্দাম হোসেন ভেবেছিলেন যে এখন ইরানের আর্মি একদম ছত্রভঙ্গ হয়ে থাকবে এবং সিস্টেম অনেক দুর্বল হবে। এটি ভেবে ইরাক ইরানের ওপর কবজা করার নিয়তে হামলা করে দেয়। কিন্তু যে যুদ্ধকে সাদ্দাম হোসেন হালকাভাবে নিয়েছিলেন তা পরবর্তী 8 বছর পর্যন্ত চলতে থাকে। শুরুতে ইরাকি আর্মি অনেক ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই ইরান নিজের জমি ফেরত নিয়ে নেয়। এই যুদ্ধে শুধু ইরানের মিলিটারি নয় বরং সাধারণ মানুষও যুদ্ধে অংশ নিয়েছিল এবং সবাই একজোট হয়ে এক আমব্রেলার নিচে এসে প্রাণ দিতে শুরু করেছিল। অন্যদিকে সাদ্দাম হোসেন আশা করেছিলেন যে ইরানের আরবরা ইরাকি সাইডে সামিল হয়ে যাবে, কিন্তু সাদ্দাম হোসেনের সব আশার উপর পানি পড়ে গেল। সেই সময় সেই গ্রুপগুলো যাদের নিজেদের মধ্যে মতভেদ ছিল কিন্তু যুদ্ধের সময় সবাই শিয়া মুসলিমদের ছাতার নিচে এক হয়ে গেল। এতে ইরানি ন্যাশনালিজম আরো মজবুত হয়ে গেল। 8 বছর পর্যন্ত চলা যুদ্ধ এবং 10 লক্ষ ক্যাজুয়ালিটির ওপর শেষে ইরাকও ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ইরানও, কিন্তু জমির 1 ইঞ্চিও না নিয়ে সাদ্দাম হোসেনকে হার মানতে হয়েছিল। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার তার আর্মি নয়, তার সাইজ। এই দেশ কোনো ছোট টার্গেট নয় যাকে কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাপচার করে নেওয়া যাবে। এটি 16 লক্ষ স্কয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা একটি স্ট্র্যাটেজিক্যাল গোলকধাঁধা, অর্থাৎ এতে পাকিস্তানের মতো 2টি দেশ ফিট হয়ে যেতে পারে। যদি কোনো ফৌজ বর্ডার পারও করে নেয় তবে তার সাথে সাথে জয় পাওয়া অসম্ভব। তাদের কয়েকশো বছরের পুরনো পাহাড়ি রাস্তা, মরুভূমির মালভূমি এবং গভীরে থাকা শহরগুলো পর্যন্ত পৌঁছাতে হয়। বন্ধুরা, একেই বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ কনসেপ্ট, মানে শত্রু যতই ভেতরে ঢুকতে থাকে ততটাই বেশি তার সাপ্লাই লাইন লম্বা হতে থাকে। সেই সাথে ফিউল এবং লজিস্টিক্সের প্রেসার বাড়তে থাকে এবং প্রতিবন্ধকতাগুলো আরো বেশি সময় পেয়ে যায়। এছাড়া তেহরান, ইস্পাহান বা মাসাদের মতো শহর বর্ডারে নয় বরং ভেতরের দিকে সুরক্ষিত আছে, যে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে শত্রুরা একদম ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ এটি বলা ভুল হবে না যে ইরানের জমি নিজেই একজন খামোশ প্রহরীর মতো, যা সময়কে নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে দেয়। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে একদমই ভোলা যাবে না।